রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কুমিল্লার ৬ জেলা বিএনপি, মহানগর পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ কে মাসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি বাড়ি আগুনে পোড়ানোর ঘটনায় ওই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। পরবর্তীতে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ আসামির প্রত্যেককে ১০ বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ২৮ আসামি আপিল করেন। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। রায়ের সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে একটি স্বচ্ছ বাহিনীতে রূপ দিতে পুলিশ বাহিনীকে সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংস্কার প্রস্তাব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। গ্রেফতার, আটক, তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা, অতঃপর আইন বিধানের বিধি তোয়াক্কা না করে যতদিন খুশি আটক, গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার নিয়মে পরিণত করেছে। ক্ষমতার অপব্যবহার রোধ, দায়ীদের শাস্তি ও ক্ষেত্র বিষয়ে পুরস্কার প্রদানের নিমিত্তে পুলিশের গ্রেফতার তথ্য বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে। প্রত্যেক গ্রেফতারকৃত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রধান স্বাক্ষর করবেন সেই ফর্মে। জাতীয় সংসদের নাটোর ৩ আসনের সিংড়া উপজেলার মানুষ গত ১৫.৫ বছরে অত্যাচারের নানা মাত্রিক রূপ দেখেছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল এবং তাদের গড়া 5 স্টার বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি নিজ দলের ভিন্ন মতের নেতাকর্মী এবং সংখ্যালঘুরাও। তাদের নির্যাতনের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বিচারের প্রতীক্ষায় এসব মানুষ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। সিংড়া উপজেলার শিবপুর গ্রামের বিএনপি কর্মী কেতাব আলী। কাপড়ে ঢাকা শরীরটা নির্যাতনে ক্ষতবিক্ষত। স্বাভাবিকভাবে চলাফেরা করা তার জন্য অনেক কঠিন। পতিত স্বৈরাচার সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল বাহিনীর নির্মম নির্যাতনের শিকার তিনি। চাঁদাবাজি, দখল, হাতুড়েপেটা সহ নির্মম নির্যাতনের এমন অসংখ্য চেপে থাকা কাহিনী এখন প্রকাশ্যেই বলাবলি করছে সিংড়ার মানুষ। মাইরিয়া হুন্ডা টুন্ডা কাইরিয়া লিয়া প্রচুর অত্যাচার করিয়া পরে আবার পার্টি অফিসে তুলে নিয়ে যা মারধর কইরা রড দিয়ে হাতুর দিয়ে বাইরে আমি 22 পয়টা কোনো রকম বাইচে আসি। তা বাদে আমার জমির ট্যাম দলিল সুদ্ধা লিয়ে গেছে। পলকের শালা রুবেল চেয়ারম্যান এর বাহিনী এসে আমার ওটিহিনী তুলে নিয়ে যায়, সাপের মতো পিঠে আছে। গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রুবেলের বিরুদ্ধে প্রার্থিতা জমা দেওয়ায় নিজ দলের সদস্য আনোয়ার পাশাকে নির্বাচন অফিস থেকে প্রকাশ্যে তুলে নেওয়া হয়। তার উপর নিষ্ঠুর নির্যাতন চালায় রুবেল বাহিনী। ওই সময় এই ঘটনা ব্যাপক সমালোচনার ঝড় তোলে। বাতিল হয় রুবেলের প্রার্থিতা ও দলীয় পদ। তাদের অত্যাচারে সাধারণ মানুষ ঘরে ফিরতে পারেনি, কোথায় বাড়াইতে পারেনি। জমি দখল করছে, মোটর দখল করছে, দ্বীপ দখল করছে, শখ দখল করছে ওরা। তার তাণ্ডবে পলকের এই সিংড়া মনে হচ্ছে একটা হায়নার রাজ্যে পরিণত হয়েছিল এবং তার শালার অত্যাচারে এলাকাবাসী বাস করতে পারেনি। সাবেক প্রতিমন্ত্রী পলকের কথা মতো না চললে নিজ দলের নেতাকর্মীদেরও কোনো ছাড় ছিল না। উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে পলকের দেয়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ না করায় পলক বাহিনীর দফায় দফায় নির্যাতনের শিকার হয়েছেন শেরকল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল সরকার। আমাকে তারা বাসায় থেকে ফোন করে ডেকে নিয়ে যায় আমাকে জোরমল্লিকা ব্রিজে অস্ত্র দিয়ে মারধর করে। সিংড়ার স্থানীয়রা বলেন, পলকের মিষ্টি হাসির আড়ালে ছিল নিষ্ঠুরতা ও প্রতিহিংসা। এই নিষ্ঠুরতা ও প্রতিহিংসার বলি সিংড়া উপজেলার অনেক মানুষ।
কখনো প্রতিবাদ করতে না পারা সেসব মানুষ এখন তার শাস্তি দাবি করছেন। এনটিভি নিউজ ডেস্ক। সিলেটের ভোলাগঞ্জ রেলওয়ের লোডিং স্টেশন থেকে লুট হয়েছে শত কোটি টাকার সম্পদ। পুরো এলাকা তছনছ করে মাটি খুঁড়ে লুট হয়েছে কোটি টাকার পাথর। এসব লুটপাটে জড়িত থাকার অভিযোগ আছে দলীয় নেতাকর্মী, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরের পাশেই ভোলাগঞ্জ রোপলাইনের লোডিং স্টেশন বা বাংকার। বাংকারের ৩৫৯ একর জমি, অবকাঠামো সহ রেলের স্থাপনা ও যন্ত্রপাতি নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। তবে তারা অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রির সাথে জড়িয়ে পড়লে ২০১২ সাল থেকে এই দায়িত্ব দেওয়া হয় রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবিকে। গত ৬ আগস্ট আরএনবি দলের উপর দুর্বৃত্তরা হামলা চালালে ৭ আগস্ট তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। এই সুযোগে রেলওয়ে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল সহ প্রায় ১০০ কোটি টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা। গাছ কেটে মাটি খুঁড়ে তছনছ করে রাখা হয়েছে সরকারি এই সংরক্ষিত অঞ্চল। এখানে যে রিমেনিং যে টিনের চাল প্লাস অ্যাঙ্গেল লোহার এগুলাও কিছু নাই, অনেকটুকুই নেই। তো সব মিলিয়ে আমরা আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষতি আমরা ধারণা করছি। রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও এই লুটপাটে জড়িত থাকার অভিযোগ আছে। সম্প্রতি জেলা প্রশাসনের সাথে রেলওয়ে সংরক্ষিত এলাকা পরিদর্শন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন প্রতিনিধি। এর সাথে সম্পূর্ণ ভালোভাবে এঙ্গেজ সরকারি কর্মকর্তা অথবা যেই বিজিবি এবং স্থানীয় কিছু লোকজন খুব ভালোভাবে এর সাথে এঙ্গেজ। এই সম্মিলিত লুটতরাজ বন্ধে অভিযান পরিচালনা ও মামলা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি, নিয়মিত কিছু মামলাও দায়ের করা হয়েছে। লুটপাটের ফলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে দেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ ছাতক রোপওয়ে। নষ্ট হচ্ছে প্রকল্পের কোটি কোটি টাকার মূল্যের যন্ত্রপাতি। কাজ না থাকলেও এ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের প্রতি মাসে দিতে হচ্ছে প্রায় ১.৫ কোটি টাকার বেতন ভাতা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সরকারের জনকল্যাণমূলক কাজের স্বার্থে আরও বেশি মানুষকে কর ও ভ্যাট দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেই সাথে কর বা মূসক আদায়ের ক্ষেত্রে মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে এনবিআরকে লক্ষ্য রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এছাড়া কর মওকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে তিনি বলেন, কিছু কিছু প্রতিষ্ঠানকে বছরের পর বছর করমুক্তভাবে শিশুর মতো লালন পালন করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ। ২ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। ২০২০ সালের ১০ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। রায়ে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের পদক্ষেপ নিতে বলা হয়েছিল। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ, আরএফএল ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এ লক্ষ্যে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে সেন্ট মার্টিনে পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ করে তা রিসাইক্লিং করে দূষণমুক্ত করা হবে। এছাড়া দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করা হবে। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ৭৯ নাবিক সহ ২টি বাণিজ্যিক ট্রলার অপহরণ করে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। এ ঘটনায় ট্রলার মালিকের পক্ষ থেকে সামুদ্রিক মৎস্য দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে অপহরণকারীরা ভালো আচরণ করছেন বলে জানিয়েছেন নাবিকরা। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী।
অপহরণের শিকার ট্রলার দুটি গত মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায়। সোমবার সুন্দরবনের অদূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি মাঝি মাল্লা সহ অপহরণ করে নিয়ে যায় বলে জানান ট্রলার মালিকরা। লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা 9-10 নটিক্যাল মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে। ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে। তারা খুবই সহনশীল আচরণ করছে এবং তারা বলছে যে আপনাদের নেভির সঙ্গে আমাদের যোগাযোগ হলে আমরা যত দ্রুত সম্ভব আমরা হস্তান্তর করব। এদিকে নাবিক সহ ট্রলার অপহরণের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তর অবহিত হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা সাথে সাথেই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। আমাদের চুয়াচপ যে নৌ গ্রাউন্ড আছে আর কি, সেই গ্রাউন্ডের কাছাকাছি তারা এই মাছটা ধরতেছিল এবং আমাদের সীমানায়, এটা ভারতীয় কোনো সীমানা নয়, সেখানেই তারা মাছ ধরতেছিল এবং তারা ওখান থেকে অপহৃত হয়েছে। ভারতীয় কোস্টগার্ডের অপহরণ করা বাংলাদেশি ট্রলার দুটি এখন উড়িষ্যার পারাদ্বীপ বন্দরের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির সাথে ফাউন্ডেশনের চুক্তি সই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি সই করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ ইয়াসউদ্দিন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ। চুক্তিপত্রে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 700 শিক্ষার্থীর জন্য মানসম্মত আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করবে। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল, সে কারণে ভারত দলটিকে সমর্থন দিয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা দলটিকে পুনর্বাসন করতে চাইবে তারা গণশত্রু হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। আর আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে কোনো শক্তি ছাত্র জনতার আন্দোলনকে উৎখাত করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। তামজিদ সুমানের রিপোর্ট। বাবাকে ফিরে পেতে এমন আর্তনাদ আর চাপা কান্নায় ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ। এ এক নতুন বাংলাদেশ যেখানে তৈরি হয়েছে নির্ভয়ে কথা বলার অধিকার। ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রথমবারের মতো গুম খুনের শিকার পরিবারগুলোর এত বড় জমায়েত। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জমায়েতের আয়োজন করে মায়ের ডাক নামের সংগঠন। সমাবেশে উপস্থিত হন বিএনপি, জামায়াত সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো শক্তি ছাত্র জনতার আন্দোলনকে উৎখাত করতে পারবে না। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। 71কে পুঁজি করে প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সংস্কারের চেতনাকে ধারণ করে দেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। সংস্কারের সেই বিষয়গুলোকে, সেই যে ধারণাগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে হবে এবং একথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে। সেই সত্য যদি আমরা উপলব্ধি করি তাহলে সেই সংস্কারগুলো আমরা চিরদিন করে যাব, আমরা কখনো থেমে থাকব না। প্রধান অতিথি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্ত হত্যা বন্ধ না হলে প্রয়োজনে ছাত্র জনতা সীমান্তে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে। এই বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে। ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে এই বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে। ফলে আপনারা এখনো
যারা ভারত সরকারে রয়েছেন, ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন, এই যে সীমান্তে হত্যা হচ্ছে, আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের মধ্যে পরিবর্তন আনতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উপহার দিতে চায় বিএনপি। কুমিল্লা বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কুমিল্লার মাহফুজ নান্টুকে সাথে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে কুমিল্লা নগরীর রাজাপাড়া ফানটাউনে দিনব্যাপী কর্মশালার আয়োজন বিএনপির। উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপের ব্যবস্থা চালু। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বলেন, রাষ্ট্র সংস্কারে নতুন কোনো প্রস্তাব থাকলে তাও গ্রহণ করা হবে। প্রতিবার বলেছি ৩১ দফা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এটিকে কোনো রকম পরিবর্তন করা যাবে না। বেটার যেটির পসিবিলিটি আছে আমরা অবশ্যই সেরকম প্রস্তাব গ্রহণ করব। পরে দেয়া সমাপনী বক্তব্যে তারেক রহমান নেতাকর্মীদেরকে আচার আচরণে পরিবর্তন এনে জন আস্থা নষ্ট হয় এমন কাজ না করার আহ্বান জানান। আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি, আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন। মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন। বিগত 15 বছর গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম। এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদীরা মানুষের ভোটাধিকার সহ সবকিছু ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। এখন দরকার জবাবদিহিতার সরকার। আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতি, নিশিরা ডামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। এর আগে উদ্বোধনীতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানোর বুদ্ধিমানের কাজ হবে না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সাথে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সোমবার BFIU থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIUর চিঠিতে বলা হয়েছে। শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখতেই তাদের ব্যাংক হিসাব তলবের এই নির্দেশনা, যাতে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী 5 কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর মোমেন সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত 8 ডিসেম্বর জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে গত 29 অক্টোবর দুদকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং 2 কমিশনার জহুরুল হক ও আসিয়া খাতুন।